আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার জামানাতে আমরা গলা উঁচিয়ে বলার চেষ্টা করতাম অনেক আকার ইঙ্গিতে, আর দেশের বাইরে থেকে রীতিমতো একেবারে যাকে বলা হয় বাম্বু, যে সরকারকে বাঁশ দেওয়ার জন্য যে সকল অশ্লীল অশ্রাব্য শব্দ ব্যবহার করা দরকার সবই আমরা শেখ হাসিনার জামানাতে করেছি। শেখ হাসিনার জামানাতে গালি সম্রাট হিসেবে যিনি বাংলার যারা গালিবাজ, গালি দিতে চান, এখন বাংলাদেশে যারা গালি দিচ্ছেন, তো এই সকল গালিবাজদের মানস পিতা, সবার আধ্যাত্মিক গুরু, তিনি হলেন অস্ট্রিয়া প্রবাসী একজন সিনিয়র সিটিজেন শেফায়েতুল্লাহ সেফু, যিনি নিজেকে সেফুদা বলেন। আওয়ামী লীগ জামানাতে কী হলো, তিনি সবাইকে গালি দিতেন, অকথ্য, অশ্রাব্য, অশ্লীল ভাষায় গালি দিতেন। এবং সেই গালি এমন গালি যে আওয়ামী লীগের লোকজন ভয়ে থর থর করে কাঁপত। আমাকে একদিন আওয়ামী লীগের একজন এমপি বলছিলেন যে তাকে ফোন করেছে, তো ফোন করার পর ভদ্রলোক মানুষ, ডাক্তার হাবিবে মিল্লাত, তো ফোন করে বলতেছে যে আমি সেফুদা বলছি। তো তার তো আসলে জানার কথা না সেফুদাকে, ইত্যাদি ইত্যাদি। তো বললো কোন সেফুদা? তা সে বলল যে যে গালি ওই পাশ থেকে দিল, রনি ভাই, আমি জিন্দিগিতে কখনো এই ধরনের গালি শুনিনি। তো এই ভদ্রলোক কয়েকদিন আমাকেও টেলিফোন করতেন, আমাকে তার ভালো লাগতো, আমাকে খুব ভালো লাগতো। তো অনেক খোলামেলা কথাবার্তা বলতেন যে রনি ভাই দেখেন, আমি যদি এই যে আমার গালিকে সবাই ভয় পায়, মওদুদ আহমেদ 1.5 ঘন্টা 2 ঘন্টা আমার সাথে কথা বলেন, তারপরে আওয়ামী লীগের সব মন্ত্রী এমপি আমি টেলিফোন করলে আমার সাথে সবাই কথা বলেন, আমি যদি গালি না দিতাম তাহলে কি সবাই সেই আমার সঙ্গে এভাবে কথা বলতো? তো সেই গালিকে সে ভীষণ রকম ভয়, যাকে বলা হয়, তার গালিকে যে ভয় পেত আর এটাকে সে গর্ব হিসেবে নিত। তো এই কাজ করতে করতে বেশ কয়েকজন লোকের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়ে গেল। তার মধ্যে সেই আওয়ামী লীগপন্থী সম্ভবত এক ভদ্রলোক আছেন, আসাদ পংপং তার নাম, তিনি মালয়েশিয়াতে থাকেন। তো শেফায়েতুল্লাহ সেফু সাহেব একদিন আমাকে বললেন যে এরকম, রনি ভাই, এই লোকটা আমার জীবন হারাম করে দিয়েছে। হারাম করে দিয়েছে এই কারণ হলো, সে শুধু অনলাইনে আমাকে গালি দেয় না, সে সময় সুযোগ পেলেই আমাকে টেলিফোন করে এবং টেলিফোন করে আমাকে গালি দেয়। এত বেশি গালি দেয় যে শেফায়েতুল্লাহকে অসুস্থ বানিয়ে ফেলেছে সেই আসাদ পংপং। তো পরে আমি খুব আগ্রহ নিয়ে নেটে গিয়ে সেই আসাদ পংপংয়ের কতগুলো গালি আমি শুনলাম। দেখলাম যে সে আসলে শেফায়েতুল্লাহ শেফুর বাবা। তো এই যে একটা সংস্কৃতি শুরু করেছিল আসাদ পংপং, এরপরে কয়েকজন মহিলাও, তারাও আমেরিকা থেকে বেশ গালি দিতেন। একজন মহিলা, কি যেন নাম, তো যাই হোক, সেও খুব গালাগালি করতেন খুব আদিবাসী ভাষায়। কিন্তু এটা আসলে একটা নির্দিষ্ট সার্টেন লিমিট পর্যন্ত চলে, এই অশ্লীলতা, অশ্রাব্যতা। এরপরে এগুলো আর ভালো লাগে না। বাংলাদেশে যেমন 1, 2, 3 বা টিনের ছেলে, কাউয়া, এই জিনিসগুলো আপনি এখন যদি বলতে যান, প্রথম 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 1.5 মাস এই জিনিসগুলো শুনতো। কিন্তু যদি আপনাকে টিকতে হয় তাহলে আমাদের যে নর্মাল যে ফেনোমেনা রয়েছে, সেই ফেনোমেনার মধ্যেই আপনাকে টিকতে হবে। অন্যদিকে সেই গালিকে ভর করে এবং অশ্লীলতাকে ভর করে দুজন বীর, একজনের নাম ইল্লু আর একজনের নাম পিঙ্কু। ইল্লু যে কাজটি করতো সেটা হলো, ধরুন যে কোনো ভদ্রলোক বা যে কোনো ভদ্র মহিলা, সুন্দর এবং সুন্দরী, তাদের দৃশ্য মানে তাদেরকে টার্গেট করে, যেমন টেলিভিশনের একজন উপস্থাপিকা, তার সঙ্গে ধরেন একজন সাংবাদিক, রাজনীতিবিদ, বা ধরুন আর একজন মহিলা আর একজনের সাথে, এগুলো করে হি মেড এ ফিল্ম পিছন থেকে। এখন আসলে ভয়েস ওভার প্রোটোকল, তারপরে এখানের এক ছবি, এখানের এক ছবি, এগুলো দিয়েছে একটা বিশাল রকম একটা অশ্লীল গল্প। সেখানে কে কার খাট কাঁপালো, খাটের তলে বসে কে কীভাবে দেখলো, তারপরে শেষে সেখানে কী ধরনের যৌন উন্মাদনা চলে, এই ধরনের রগরগে কাহিনী সে চালালো বেশ কিছুদিন। কিন্তু এখন নো ওয়ান রেসপন্ড, তার সেই বক্তব্য কেউ শুনছে না,
সবাই চলে গেছে এবং ঘুরে ফিরে আমাদের সেই মূল রাজনীতিতে চলে আসতে হয়েছে। তো সেই ইল্লুর সাথে আবার আরেকজন লোক যুক্ত হয়ে গেল, তার নাম হলো পিঙ্কু। পিঙ্কু একটু লেখাপড়া জানা। তো সেই লেখাপড়া জানা পিঙ্কু সে সেই একসাথে শেফায়েতুল্লাহ সেফুর সেই গালি, ইল্লুর সেই খাটকাফানো অশ্লীলতা, মানে যা কিছু মন্দ রয়েছে এই সমাজে প্রায় সব মন্দগুলো একত্র করে সে একটা মিক্সচার তৈরি করে বেশ কিছুদিন সে দাপট শুরু করলো এবং একেবারে 1 বছরের মধ্যে হিরো, সুপার হিরো বলতে গেলে একেবারে আলেকজান্ডার দ্য গ্রেট অফ বেঙ্গল হয়ে গেল। কিন্তু ধীরে 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 দেখা গেল সেই অশ্লীলতার যে জিনিস, মিথ্যার যে জিনিস, সেই জিনিসগুলো আসলে লং টার্মে কেউ খাচ্ছে না এবং পুরো যারা একসময় তাকে খুব নির্ভর করত, ভালোবাসতো, যাদের মানে এই সেফায়েতুল্লাহকে, ইল্লুকে, পিঙ্কুকে, এখন ওই মানুষগুলোই দেখা গেল তাদের চেহারা দেখার সঙ্গে সঙ্গেই বমি করছে। তো একইভাবে ধরেন আওয়ামী লীগ জমানাতে আমরা অনেকগুলো ন্যারেটিভ আওয়ামী লীগের বিরুদ্ধে তৈরি করেছিলাম ইন এ পজিটিভ ওয়ে, শিল্প এবং সংস্কৃতির মতো করে, ইতিহাস দিয়ে, ঐতিহ্য দিয়ে। যেমন উনি বাংলাদেশের সেই লেডি যাকে বলা হয়, ওই যে ভারতের যে সিকিম যে ভারতের হাতে তুলে দিয়েছিল, ভদ্রলোকের নাম আমার এখন মনে আসছে না, খুব জনপ্রিয় এবং বিখ্যাত ব্যক্তি ছিলেন, মানে কথা বলতে বলতে অনেক সময় হয়ে যায় আর কি। তো আমরা তার সঙ্গে তার তুলনা করতাম। আমরা মনে করতাম যে ভারত বাংলাদেশকে হায়দ্রাবাদের মতো অধিকার করে নিয়ে যাবে, কাশ্মীরের মতো দখল করে নিয়ে যাবে, এরকম কথাগুলো আমরা বলতাম। কিন্তু সময়ের প্রেক্ষাপটে এই যে শেখ হাসিনা চলে গেছেন, আমরা কি দেখছি? বাংলাদেশ কি সিকিম হয়েছে, কিংবা বাংলাদেশ কি হায়দ্রাবাদ হয়েছে, কিংবা শেখ হাসিনার উপর যখন এত মানে হলো, ভারত কি একটা সেনাবাহিনী পাঠিয়েছে, একটা চড়াই পাখি পাঠিয়েছে, কোনো কিছু পাঠিয়েছে? নাথিং। সে তার কূটনীতির যে ভব্যতা, এটা বজায় রাখার চেষ্টা করেছে। এবং শেখ হাসিনার পতনের পরে ভারত সত্যিকার অর্থে প্রাণবন্ত চেষ্টা করেছিল ইন এ গুড ওয়ে, ইন এ নাইস ওয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য। তাদের হয়তো ডিমান্ড ছিল নিজেদের ব্যবসা বাণিজ্য প্রথম, দ্বিতীয়ত আওয়ামী লীগের ব্যাপারে একটু লিবারেল হওয়া, শেখ হাসিনাকে কিছুটা হলেও ছাড় দেওয়া, বা রাজনীতির জন্য নয়, জাস্ট একটু ছাড় দেওয়া, এই জিনিসগুলো হয়তো ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যেভাবে আমেরিকা ভর করলো, যেভাবে ডিপ স্টেট ভর করলো, যেভাবে জঙ্গিরা ভর করলো, যেভাবে ইল্লু এবং পিঙ্কুদের যে অন্ধ ভক্ত যারা আছে যেভাবে ভর করলো, সব মিলিয়ে দেখলো, মানে ভারত দেখলো যে এই লোকের সাথে যদি এক টেবিলে বসি, একসাথে আলাপ আলোচনা করি, তাহলে ইট উইল ক্রিয়েট এ হিউজ প্রবলেম ফর আস। এটা আমাদের জীবনে একটা বিরাট সমস্যা তৈরি করবে। তো এই যে ইল্লু পিঙ্কুদের কারণে বা উগ্রবাদের কারণে ভারত কী করলো, ধীরে 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 ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে সরে গেল এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বিরাট প্রথম রাজনৈতিক এবং নৈতিক পরাজয়। এরপর যখন নতুন সরকার আসলো, সেই সরকার আসার আগে ভারত কিন্তু ওয়েলকাম জানিয়েছিল। তারা জানতো এমনকি যদি সেই তারেক রহমান সাহেবের পরিবর্তে যদি জামাতও আসতো, তাহলে ভারত একইভাবে তাদেরকে অভ্যর্থনা জানাতো, যেভাবে তারেক রহমান সাহেবের মায়ের অর্থাৎ বেগম খালেদা জিয়ার জানাজাতে উপস্থিত হয়েছিল, তাকে ওয়েলকাম জানিয়েছিল। কিন্তু এখানেও একই অবস্থা। তারা যখন দেখলো যে এই সরকারের মধ্যে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে বেসিক এবং ফান্ডামেন্টাল এই দুটো বিষয়ে তেমন কোনো পরিবর্তন নেই, অধিকাংশ কেমন যেন একটা ধারাবাহিকতা রয়েছে এবং ক্ষেত্র বিশেষে ইউনূসের সরকারের কতগুলো ভালো দিক ছিল, আবার কিছু মন্দ দিক ছিল। বর্তমান সরকারে দেখা গেল যে ওইরকম ইউনূস সরকারের যে ভালো দিক, তাদের যেমন অর্থনৈতিক সেক্টর, ব্যাংকিং সেক্টরটাকে তারা একটা যাকে বলা একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে এসেছিল, সেটা এই সরকারের আমলে তারা দেখছে না।
এরপর হলো যেহেতু তাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, সেক্ষেত্রে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে রাজনৈতিক কুকর্মগুলো হচ্ছিল, সেগুলো বিএনপি বা অন্যান্য যারা লোকজন আছে, তারা আসলে ভারত এটা বুঝছিল। এজন্য আসলে ইউনূসের ব্যাপারে, ডক্টর ইউনূসের ব্যাপারে তাদের একটা সফট কর্নার ছিল। কিন্তু এটা প্র্যাগম্যাটিক করার জন্য, এটাকে ফ্রুটফুল করার জন্য আসলে ভারত চেষ্টা সত্ত্বেও সেখানে এগোতে পারেনি। এটা হলো রিয়ালিটি। এখন আপনি চিন্তা করুন যে তারেক রহমান সাহেব সরকার যখন এলো, তখন সে চিন্তা করলো যে না, এখন হবে, সব কিছু হবে। বলা হয়ে থাকে যে তারেক রহমান সাহেবের আগমন, তারপরে যাকে বলা হয় এই সরকারের যে সফলতা যা কিছু আছে, এর পেছনে ভারতের একটা হিউজ কন্ট্রিবিউশন আছে। কিন্তু গত 4 মাসে যে কোনো কারণেই হোক ভারতের সাথে একটি বিষয় এগোয়নি। আগামীতে এগোবে তার কোনো সম্ভাবনা নেই। ফলে কি হলো, ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটি ইনুর জামানাতে একেবারে পতনের অতলান্তে পৌঁছে গিয়েছিল, সেটি এখন আরও প্রবল আকার ধারণ করেছে। এবং এর মধ্যে ভারত যে কাজটি করছে সেটি হলো, ভারত যেমন ভিসাটা বন্ধ রেখেছিল ইনুস জামানাতে, সেটা উন্মুক্ত করে দিয়েছে। মানে কোনো অবস্থাতে এদেশের জনগণ, মানে সরকারের জন্য যেন জনগণের সাথে তাদের সম্পর্কটা নষ্ট না হয়, তারা বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ, বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে তাদের যে কানেক্টিভিটিগুলো ছিল, সংবাদপত্র জগতে অনেকগুলো পত্রপত্রিকাকে তারা ফাইন্যান্স করত, অনেকগুলো সম্পাদককে তারা পুষত, অনেকগুলো মিডিয়া হাউসকে তারা পুষত। সেই জায়গাগুলো তারা আবার রিভিল্ড শুরু করে দিয়েছে। ফলে এই 4 মাসের মধ্যে সরকারের যে প্রবলেমগুলো হয়ে গেছে, জনগণ, সিভিল সোসাইটি থেকে শুরু করে আরও সবাই অনেকেই ভারতমুখী হয়ে পড়েছে, সরকারকে কোনো রকম পাত্তাই দিতে চাচ্ছে না। আপনি চিন্তা করুন, খালি বলছে যে ভিসা উন্মুক্ত করে দেওয়া হলো, মাত্র একদিনে 24 আওয়ার্সে একটি দেশে যাওয়ার জন্য যদি 1.5 লাখ মানুষ দরখাস্ত করে, এরকম দৃশ্য আপনি কখনো কোথাও দেখেছেন? 1.5 লাখ লোক একত্রে করলে মানে কত হয়? পল্টন ময়দানে ধারণ ক্ষমতা হলো মাত্র 20,000। এই যে আমরা পল্টনে যে জনসভা করি, আর সেই আপনি যদি ফকিরাপুল থেকে শুরু করে একেবারে কাকরাইল পর্যন্ত, যেটাকে সবচেয়ে বৃহত্তর সমাবেশ হয় বিএনপির নয়াপল্টন অফিসের সামনে, সাকুল্যে 25 থেকে 30,000 লোক দাঁড়াতে পারবে, নট মোর দ্যান দ্যাট। অর্থাৎ চিফ জাস্টিসের বাসা থেকে একেবারে সেই ফকিরাপুল মোড় পর্যন্ত ওই রাস্তার আপনি যদি একজন লোক দাঁড়াতে 4 স্কোয়ার ফিট জায়গা ধরেন বা 6 স্কোয়ার ফিট জায়গা ধরেন, মেপে দেখেন 30,000 লোকের বেশি হবে না। তো সেখানে 1.5 লাখ লোক ভারতীয় দূতাবাসে দরখাস্ত করেছে একদিনে। তাহলে বোঝার চেষ্টা করুন কত বড় লাইন হয়েছে, কি পরিমাণ লোক সেখানে গেছে, এবং ওটা সামাল দেওয়ার জন্য ভারতের কি পরিমাণ ম্যানেজমেন্ট সেখানে ছিল। দ্যাট হ্যাপেন্ড। তো এই কাজটি ভারত করছে। তাহলে এর থেকে বোঝা যায় যে ভারতের সাথে যে বাংলাদেশের যে সম্পর্ক, বা বিদেশ থেকে আমরা যে সকল অপপ্রচার চালাচ্ছি, প্রচারণা চালাচ্ছি, তার বাইরে ভারতকে গালাগালি করবে কিন্তু চিকিৎসার জন্য ভারতে যাবে, ভারতকে গালাগালি করবে, ভারতের পেঁয়াজ খেতে হবে, ভারতে গালাগালি, ভারতের শাল পড়তে হবে, কলকাতা যেতে হবে। শুধু হিন্দু না, মুসলমান অনেক সবাই, এবং সীমান্তে যারা লোকজন আছে তাদের কথা তো বাদই। তো এই যে একটা বন্ধন, সেই বন্ধনটাকে ভারত কাজে লাগাচ্ছে। কাজে লাগিয়ে তারা আওয়ামী লীগকে প্রমোট করার, সরকারকে ডিমোরালাইজ করার বিভিন্ন রকম তাদের যত রকম গোয়েন্দার টেকনিক আছে, সেই টেকনিকগুলো তারা কাজে লাগাচ্ছে। আর এই টেকনিকের মধ্যে গত 2 বছর ধরে যে কথাটি সবচেয়ে বেশি মানে আলোচিত হচ্ছে, সেটা হলো আসলে শেখ হাসিনা দেশ বিক্রি করতে চায়নি। সে ওই যে কথাটি আগে মনে আসেনি, লেন্দুব দর্জি, সে আসলে লেন্দুব দর্জি ছিলেন না। তিনি এই দেশটিকে সিকিম বানাতে চাননি। তিনি একটি স্বতন্ত্র মর্যাদা নিয়ে চীন এক হাতে ভারতকে রেখে যেভাবে দুর্দান্ত গতিতে 17 বছর দেশ শাসন করেছেন, তার যদি এই 3টি নির্বাচনের ভুল না হতো, তিনি যদি সালমান এফ রহমান, এস আলমদের মতো লোকজনদের কবলে না পড়তেন, তাহলে ভিন্ন ইতিহাস, একটা অমরত্বের ইতিহাস তৈরি হতে পারতো শেখ হাসিনার জন্য। এই কথাগুলো এখন মানুষজন বলছে এবং এই ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে, এবং এর পেছনে ভারতের অবশ্যই মদত আছে। অন্যদিকে যেটা বলা হচ্ছে যে আরে এ তো বিশ্ব বাটপার,
এই বিশ্ব খেলোয়াড় এই দেশটাকে শেষ করে দিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের চেয়ে খারাপ, এই মির্জাফর চেয়ে খারাপ, এ পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে। সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে। সেন্ট মার্টিন তো শেখ হাসিনার কাছে চেয়েছিল, সে দেয়নি। শেখ হাসিনা যখন বলছে আমার কাছে সেন্ট মার্টিন চেয়েছে, আমরা ঠাট্টা করেছি। সেন্ট মার্টিন দিয়ে কী করবে? এখানে জাহাজ আসে না, এখানে ড্রাফট নাই। আমেরিকা দূতাবাসের পক্ষ থেকে বলা হলো যে আমরা এই ধরনের কিছু চাচ্ছি না, নাও ইট ইজ ওপেন সিক্রেট। বেহায়ার মতো তারা এখন বলছে তারা একটা করিডোর চায়। তো যে লোক কক্সবাজারে একটা করিডোর চায়, সে কি সেন্ট মার্টিন চায় না? সেই সেন্ট মার্টিন ওই সময়টাতে তত্ত্বাবধায়কের আমলে বন্ধ করা হয়েছে, অন্তর্বর্তীকালীনের সময় বন্ধ করা হয়েছে, এখন পর্যন্ত চালু করা হয়নি। সীমিত আকারে সেখানে যাওয়া হচ্ছে। মানুষের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, পরিবেশের কথা বলে, বিভিন্ন কথা বলে সেখানে সীমিত করে রাখা হয়েছে। এখন সবাই বলছে, আরে শেখ হাসিনা থাকলে কি এরকম হতো? শেখ হাসিনা থাকলে এই সেন্ট মার্টিন আরও উন্নত হতো, আরও সুন্দর হতো, আরও চমৎকার হতো। আমরা আমাদের নিজ ভূখণ্ডে পরবাসী হতাম না। আমরা এখন ইচ্ছে করলে আলীকদম যেতে পারি না, আমরা এখন বান্দরবন যেতে পারি না, আমরা এখন থানচি যেতে পারি না। এখন যে অবস্থা আছে, শেখ হাসিনা থাকলে এই ঘটনাগুলো ঘটতো না। এই কথাগুলো বলছে, আপনি পাবলিকের মুখ বন্ধ করতে পারবেন না। আর অধিকন্তু বলছে এই বিশ্ব বেহায়া, এই বিশ্ব বেহায়ার দল, এরা এই দেশটা বিক্রি করার জন্যই মূলত বাংলাদেশে এসছে। এদেরকে ওয়েস্ট, পশ্চিমা এই গত 30-40 বছর যাবৎ অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে এই টাউটারি বাটপারি শিখিয়েছে। তারা এই দেশটাকে সর্বনাশ করে পশ্চিমের হাতে তুলে দিয়েছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ। এখন এরা বঙ্গভবন মানে টার্গেট করেছে, গণভবন উড়িয়ে দিয়েছে, 32 নম্বর ভেঙে দিয়েছে, এখন বঙ্গোপসাগর দখল করবে। কি না করবে তারা? আর এর প্রেক্ষাপটে এদের এই দুর্বলতার সুযোগ নিয়ে ভারতও বসে বসে, আমরাও বসে থাকবো কেন? ওরা যদি কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, উখিয়া এই অঞ্চল নিয়ে নিতে পারে, আমরা কেন? আমরা তো একটা পরাশক্তি, আমরা তো রংপুর নিয়ে নিতে পারি। আমরা কিনে নেব, যদি কিনে আমাদের না দেয় তাহলে আমরা জোর করে নেব। এরকম যখন একটা টানাটানি চলছে, তখন মানুষ কি চায়? একটা বটবৃক্ষ, একটা ব্যাকবোনওয়ালা নেতৃত্ব, যেখানে মানুষকে স্বস্তি দিবে, ভরসা দেবে, আস্থা দেবে যে ডোন্ট ওয়ারি, আমি আছি। রাজনীতি কোথায় যাচ্ছে? দেশ কোথায় যাচ্ছে? এবং এই রাজনীতির যে নাটাই বা রাজনীতির যে হুইল, স্টিয়ারিং, এটি শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে বলে আপনি মনে করেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।